দর্শক, জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা আমার দেশের কোনো প্রকাশ চাই কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয়, তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করবো। রাজপথে তো আমাদের কোনো ভয় নাই, রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না। তো আমি আশা করতে চাই এই সরকার, আমাদের সরকার আমি বলতে চাই, কারণ এই সরকার আবু সাঈদের, শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত। যে সরকার শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত, সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার। সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার করে আমরা বলতে চাই। দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোনো দল আসুক, দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে। আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে, যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এটা প্রকাশ করার ভাষা নাই। তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি, আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ, এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে। এই দাবি, একজন বর্ষিয়ান নাগরিক, সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসেবে এই সরকারের কাছে আমার দাবিনামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি আমি 7টা দাবি আজকের জন্য ঠিক করেছি। 7টা দাবি, 7 ডিমান্ডস। 1 নম্বর ডিমান্ড, ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে। আমি ইউনূস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই। নেয়া না নেয়া ডক্টর ইউনূসের ব্যাপার, এই কমিটিটা 4 জন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন। 1 নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা। কেন? কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ, সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা। 2 নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে। সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে, কাজে কোঅর্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে। স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা। 3 নম্বর শুনলে আপনারা একটু চমকে উঠবে, অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। তাহলে ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে, আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠের সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য। 3 নম্বর, যমুনা সেতুকে
শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে, যাতে করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে। আর আবু সাইদের সেই প্রসারিত হবে, তার সেই শাহাদাত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে। এই জন্য যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাইদ সেতু ঘোষণা করতে হবে। 4 নম্বর, 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, ট্রান্সপারেন্সি দেখাতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার। 1, 2, এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে, যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি, ফ্যাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমনির এই দেশীয় কোনো দালাল থাকতে পারবে না। 5 নম্বর দাবি, বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে। কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদাতের মধ্যে দিয়ে। এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজেমনি বিরোধী বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ থাকতে পারবে না এখানে, এটা শহীদ আবরার অ্যাভিনিউ করতে হবে। আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে, আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে, আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিবাদের আইকন। একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না। পরিষ্কার কথা আমাদের, শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী, কারণ 16 বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 6 নম্বর দাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত, আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার, আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার, কিন্তু আপনি সরকার, এই বিপ্লবোত্তর ডক্টর ইউনূসের সরকার, আপনাকে সিগন্যাল দিতে হবে, মেসেজ দিতে হবে, এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন WHO তে প্রত্যাহার করে দিয়েছে। এটা হচ্ছে আমার 6 নম্বর দাবি। নাম্বার 7, আমি এবার জেলে গিয়ে 2 জন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই 5 দিনে অনেক কথা শুনে এসেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে 2 জনকেই হত্যা করা হয়েছে। এটা জেলের 90% কয়েদিদের ঘটনা, যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে, যে 2 জনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে। তার মধ্যে একজন আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে, তোমরা জেনে রাখো, যার কথা বলছি সে বুয়েটের ছাত্র, বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল রহিম। ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দী ছিল 10টা অস্ত্র মামলা এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায়, এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে তার চিকিৎসা করা হয়নি। এখানে ডাক্তার একজন বসে আছে, ডাক্তার সালাউদ্দিন, তাকে যখন আইসিইউতে নিয়ে গেছে, আইসিইউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, পাওয়ার ছিল না আইসিইউতে, কোনো ইলেকট্রিসিটি ছিল না, 2 থেকে 3 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রহিম মারা গেছে, রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে। এটা আমাকে একজন কয়েদি বলেছে, সত্য মিথ্যা আমি জানি না, আমি শুধু বললাম এই একজন। আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরউদ্দিন বিট্টু,
নাসিরউদ্দিন পিন্টুকেও বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল। কাজেই এই সরকারের কাছে আমার 7 নম্বর দাবি, আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে, তদন্ত কমিটি। সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসিরউদ্দিন পিন্টু তাদের মৃত্যুর তদন্ত করা। এই 7টি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই, আমি বারে বারে বলছি। কারণটাও বলেছি, শহীদদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে। আমি আশা করতে চাই ডক্টর ইউনূসের সরকার সফলভাবে তাদের সকল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবেন। আমরা আশা করছি, এখনো আমরা আশা করছি। আজকে বক্তব্য একটু দীর্ঘ হয়ে গেল, আই এম সরি, বাট আপনার এই কথাগুলো বলা খুব প্রয়োজনীয় বোধ করেছি। তো আজকে বক্তব্য শেষ করছি এই বলে, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব